নমস্কার, আমি সম্রাট। হেডলাইন্স বেঙ্গল ভার্ডিক্ট 2026-এ আপনাদের স্বাগত। আপনারা প্রত্যেক দিনই দেখছেন যে এই বাংলার যে রাজনীতি, বাংলার যে ভোট, তাই নিয়ে আমরা বিভিন্ন দিন রাজনৈতিক আড্ডা মারছি। আজকের আড্ডাটা একটু অন্য ধরনের। আমরা না যে কোনো ভোট এলে দুটো জায়গা নিয়ে আলোচনা করি মূলত। এক হচ্ছে সংখ্যালঘু ভোট কত পার্সেন্ট, 2 নম্বর মহিলা ভোট কত পার্সেন্ট। সব রাজ্যের ক্ষেত্রেই মোটামুটি এই ক্যালকুলেশনটা করা হয়। কিন্তু আরেকটা যে বড় জায়গা আছে সেটা হচ্ছে ছাত্র যুবদের ভোট, তাদের পার্সেন্টেজ কত। এই আলোচনাটা একটু কম হয়। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এসআইআর চলছে, ফলে পুরো ফিগারটা না পাওয়া গেল যতটুকু জানা যাচ্ছে যে এই বছর অর্থাৎ 2026-এর পশ্চিমবঙ্গের নির্বাচনে ছাত্র যুবদের ভোটের পার্সেন্টেজের সংখ্যা, অর্থাৎ ছাত্র যুবরা এই মুহূর্তে ভোটার তালিকায় রয়েছে প্রায় 33% কাছাকাছি, অর্থাৎ 1/3। আর আজকের আমরা ওই জন্য ছাত্র যুবদেরই নিয়ে এসেছি আমাদের এই আড্ডার মঞ্চে, রাজনৈতিক আড্ডার মঞ্চে। একটা বিষয় আছে, সেই বিষয় নিয়ে এক পক্ষ পক্ষে বলবে, আরেক পক্ষ বিপক্ষে বলবে, যাকে বলা হয় চালু ভাষায় ডিবেট। আর আজকের মোশন, ভাতার রাজনীতি কি যুব সমাজের উপকারে লাগবে? কারা আছেন আমাদের সাথে আলাপ করিয়ে দিই। আমার ডান দিকে তারা নিজেরাই নিজেদের পরিচয় দেবে, ডান দিকে পক্ষে বলবে। নমস্কার, আমার নাম অরিত্র কুণ্ডু। নমস্কার, আমি আর্য। আমার বাঁ দিকে নিজের নামটা বলে। নমস্কার, আমার নাম স্বপ্নিল বিশ্বাস। নমস্কার, আমার নাম রিতম ভট্টাচার্য। তাহলে 4 জন রয়েছে, 2 জন পক্ষে 2 জন বিপক্ষে। কি বলছে ছাত্র যুব সমাজ? আমি শুরু করব প্রথমেই ডান দিক থেকে, অর্থাৎ ভাতার রাজনীতি যুব সমাজের কি উপকারে লাগবে, অর্থাৎ তাদের পক্ষে বলবে। সময় 3 মিনিট, সময় শুরু হচ্ছে এখন। নমস্কার, প্রথমেই বলে রাখা ভালো যে আমাদের যে আন্তর্জাতিক ডিপ্রেশন রেট সেটি 14%, ভারতবর্ষের ডিপ্রেশন রেট 20 থেকে 25% এবং পশ্চিমবঙ্গের ডিপ্রেশন রেট 13.07%। এবারে আমি এগুলো কেন বললাম? এই ডিপ্রেশনগুলো কিন্তু একদম ইয়াং অ্যাডাল্ট অর্থাৎ ছাত্র যুবদের মধ্যেই দেখা গেছে এই সমস্ত সমীক্ষাটা। এবারে এটা কেন হচ্ছে কারণ তারা একের পর এক ধাপগুলোয় তাদের অর্থনৈতিক সমস্যা ঘটছে, তাদের একের পর এক ধাপেতে তারা চাকরি পাচ্ছে না, বা তাদের হয়তো এনরোলমেন্টে অসুবিধে হচ্ছে। এইবার অক্সফোর্ড একাডেমিয়া থেকে একটি রিসার্চ করা হয়, লং টার্ম এফেক্টস অফ অ্যাডাল্টস মেন্টাল হেলথ। সেখানে দেখাচ্ছে যে এই ধরনের ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার অর্থাৎ ভাতা তাদের এই ডিপ্রেশন কমাতে সক্ষম হচ্ছে 24%। ওই অ্যানালিসিস মেনেই যদি আমি বলি যে আজকের বেজিয়ান অ্যানালিসিস অনুযায়ী $1.4 এক্সট্রা রিটার্ন পাওয়া যাচ্ছে প্রত্যেক $100 ইনভেস্টমেন্টের পেছনে। অর্থাৎ আজকের যারা বিপক্ষে বলবেন তারা যখন বলবেন যে এই ভাতার রাজনীতি করার ফলে লোকজনের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, তারা চাকরি করতে চাইছে না, সেটি সমস্তটাই মিথ্যে। কারণ তাদের প্রোডাক্টিভিটি, তাদের জিডিপির প্রতি তাদের প্রোডাক্টিভিটি ব্যাক করছে এত $1.4 বেশি $100 ইনভেস্টমেন্টে। এবং ইন্দোনেশিয়ায় একটি নেশন ওয়াইড ক্যাশ ট্রান্সফার প্রোগ্রাম অর্থাৎ ভাতার প্রোগ্রামে দেখা যাচ্ছে তাদের মধ্যে সুইসাইড রেট কমে যাচ্ছে 18%। ব্রাজিলের বোলসা ফ্যামিলিয়াতে দেখা যাচ্ছে সুইসাইড রেট কমে যাচ্ছে 5.3%। এবং এবারে যদি আমি আসি একটিখানি আফ্রিকান অ্যানালিসিস অনুযায়ী, তাতে ফিমেল পার্টিসিপেশন অর্থাৎ মহিলারা 17% বেশি কাজ করতে পারছেন এই সমস্ত এমপ্লয়মেন্ট সেক্টরে। 12 পয়েন্টের একটি উন্নতি দেখা যাচ্ছে ভারতবর্ষে ওয়ার্ল্ড ব্যাংক ডেটা অনুযায়ী, যদি তারা ভাতা পান, এবং 13% উন্নতি দেখা যাচ্ছে যদি এই ভাতা থেকে তারা এন্টারপ্রেনারশিপ জয়েন করেন। তাহলে সেই স্পিল ওভার এফেক্ট, অর্থাৎ তারা প্রথমত এন্টারপ্রেনারশিপ জয়েন করছেন, দ্বিতীয়ত তারা তৈরি করছেন নতুন চাকরি। এবং এইভাবে পশ্চিমবাংলায় 93 লাখের বেশি মহিলারা পাচ্ছেন এই কন্যাশ্রী প্রকল্প। কাজেই আমরা এটা বলতে অক্ষম থাকব যে এই ধরনের ভাতা কোনোভাবে আমাদেরকে সাহায্য করছে না। অবশ্যই করছে। এবং যদি আমি সমস্তটা ছাত্র যুবর কথা বলি, তাহলে প্রাইমারি থেকে ড্রপ আউট কমে গেছে 4.7 থেকে 0 হয়ে গেছে।
16.3 থেকে 2.9 হয়ে গেছে সেকেন্ডারি থেকে ড্রপ আউট, এবং হায়ার সেকেন্ডারি ড্রপ আউট কমে হয়ে গেছে 3.2%। তার মানেটা কি? মানুষ বেশি চাকরি করতে চাইছে, মানুষ নিজেদের এডুকেশনটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারছে। তার কারণ কি? তার কারণ তারা ভাতাটা পাচ্ছে, যেটার জন্য তারা নিজেদেরকে তুলে ধরতে পারছে, যেটার জন্য তারা একের পর এক ধাপগুলো নিজেরা পেরোতে পারছে। এবং অমর্ত্য সেন বলেছেন যে এই স্বাধীনতা, চাকরি বেছে নেওয়ার স্বাধীনতাই আসল স্বাধীনতা, তার ক্যাপাবিলিটি অ্যাপ্রোচে, এবং আজকের যুবসাথী তাই করছে। ধন্যবাদ। প্রথম ভাগের বক্তার বক্তব্য আমরা শুনলাম, এবার দ্বিতীয় ভাগের বিপক্ষে তারা কি বলছে শুনে নেব। 3 মিনিট সময়, তোমার সময় শুরু হচ্ছে এখন। নমস্কার, আমার পক্ষের বন্ধুর মতো আমি ব্রাজিল, ইন্ডোনেশিয়া, অক্সফোর্ড, লন্ডন কোথাও ঘোরাবো না। অবশ্য যদিও আমরা হয়তো লন্ডনে আছি না কলকাতায় আছি তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কিন্তু তাও এইটুকু বলতে পারি যে 1500 টাকা ভাতা নিয়ে যদি আমরা ভাবি যে কোনো যুবকের ক্যাপেবিলিটি বাড়ছে এন্টারপ্রেনারশিপে ঢোকার, তাহলে তার থেকে বড় ইমপ্র্যাকটিক্যাল কথা হয়তো আজ কোথাও নেই। মেধাজ প্রতারিত, মেধাজ এই রাজ্যে বিতাড়িত। যদি আমরা এইটা মেনে থাকি যে ভাতার জন্য যুব সমাজের উন্নতি হচ্ছে এই রাজ্যে, তাহলে এটা একটি অসম্মান হবে ওই হাজারো পরিবারের প্রতি যেখানে মা বাবা, বৃদ্ধ মা বাবাকে কলকাতায় একলা বাড়িতে থাকতে হয়, তাদের একমাত্র সন্তানকে এই রাজ্যের বাইরে গিয়ে চাকরি করতে হয়, তারা তাদের সন্তানকে তাদের পাশে পান না। আজ পশ্চিমবঙ্গ, এই শহর কলকাতা একটি বৃহত্তর বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। চাকরির জন্যে, পড়াশোনার জন্যে আজকে এই রাজ্য থেকে চলে যাওয়া হচ্ছে। আমরা যুব সমাজের প্রতীক হিসেবে, আমরা যুব সমাজের কণ্ঠ হিসেবে এটি বলতে চাইছি যে আমাদের ভাতা দরকার নেই, আমাদের দরকার পরিকাঠামোর, আমাদের দরকার স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার, আমাদের দরকার স্বচ্ছ নিয়োগ পরিকাঠামোর। রাজ্যে টেটের কোনো নিয়োগ নেই, এসএসসির কোনো নিয়োগ নেই। 26,000 যুবককে আজকে বেকার হয়ে রাস্তায় ঘুরতে হচ্ছে, যারা যোগ্য চাকরি প্রার্থী। তাদের হাতে 1500 টাকা ভাতা দিয়ে আমরা বলবো যে আপনাদের ক্যাপাবিলিটি বাড়ানো হচ্ছে, আপনারা চাকরি করতে যান। এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে না। 6,800 কোম্পানি এই রাজ্য থেকে চলে গেছে। 78,000 কোম্পানি এই রাজ্যে নিজেদেরকে স্ট্রাইক অফ করে নিয়েছে, এবং 1061টা কোম্পানি এই রাজ্যে লিকুইডেটেড হচ্ছে। আমরা এই যখন কথা বলছি এখন লিকুইডেশন চলছে। 97% ইন্ডাস্ট্রিয়াল আউটপুটে ডিক্লাইন হয়েছে এই রাজ্যে। যদি ভাতার রাজনীতি এতই পুষ্টিকর হয়, তাহলে এই রাজ্যের হাল এরকম কেন? আমি প্রশ্ন রেখে দিতে চাই আমার পক্ষের বন্ধুদের কাছে। 30 সেকেন্ড। আজকে সামাজিক সহযোগিতা আর ভাতার মধ্যে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। কিভাবে? কন্যাশ্রীর যে টাকাটা দেওয়া হয় সেটা একটি নির্দিষ্ট জিনিসের জন্য দেওয়া হয়, কন্যাদের শিক্ষার জন্য, এবং টাকাটা ওই কাজেই প্রয়োগ হয়। কিন্তু 1500 টাকা যুবসাথীর নামে যে যুবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভোটের আগে, সেই টাকাটার কোনো নির্দিষ্ট প্রয়োগ করার জায়গা নেই। সেটা দিয়ে শাসক দলের কিছু নেতারা বলছেন যে যুবকরা নাকি গুটখা খাবে, এই স্টেটমেন্ট এসছে। তাহলে সেই টাকাটা তাদের হাতে নিক্ষেপ করে দেওয়া মানে এইটা তাদেরকে বুঝিয়ে দেওয়া যে তোমরা এই রাজনৈতিক মহাযজ্ঞের, এই রাজনৈতিক সার্কাসের অংশ থাকো, তোমরা বেকার থাকো, তোমাদেরকে সরকার মাসিক কিছু টাকা হাতে তুলে দেবে, এবং তার জন্য তুমি দায়বদ্ধ। আমরা পক্ষে এবং বিপক্ষে দুজন বক্তার দুরকম বক্তব্য শুনলাম। আবার পক্ষের পরবর্তী বক্তা কি বলে শুনে নেব। টাইম স্টার্ট নাও। নমস্কার। প্রথমত বলতে চাই, আজকে আমি এখানে কোনো পলিটিক্যাল পার্টির ক্যাডার বা রিপ্রেজেন্টেশন হিসেবে এখানে দাঁড়িয়ে নই, আমি একজন যুব ভোটার হিসেবে দাঁড়িয়ে আছি। প্রথমত এই যে বেকার ভাতার কথাটা হচ্ছে, যেটা স্বপ্নিল দা খুব ক্লিয়ারলি বললো যে এটার কোনো লাভ নেই, আমি প্রথমেই বলতে চাই এই ভাতাগুলো আইসোলেটেড কিছু জিনিস না, এটা একটা স্ট্রিমলাইন প্রসেস আছে। কি করে? ফার্স্ট অফ অল হচ্ছে কন্যাশ্রী। এনএফএস এর ডেটা অনুযায়ী 2011-র আগে, মানে পশ্চিমবঙ্গ সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে, তার সংখ্যা ছিল, চাইল্ড ম্যারেজের সংখ্যা ছিল 18.6%। কিন্তু কন্যাশ্রী প্রকল্প আসার পরে চাইল্ড ম্যারেজের সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে 6.3%।
বিপক্ষের বক্তারা যতই বলুক যে এই ভাতার এই ফ্রিবি পলিটিক্সের কোনো অ্যাপ্লিকেবিলিটি নেই, এই ডেটাগুলো একদম তার অন্য কথা বলে। 3টে স্টেজে হয়, K1, K2, K3, স্পেশালি কন্যাশ্রী প্রকল্প। আচ্ছা, কন্যাশ্রী হলো, তারপরে কি? তারপরে সবুজ সাথী স্কিম বলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কিম আছে, যেখানে ক্লাসেস 9, 10, 11, 12 এই ছাত্রগুলোকে, যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট যারা, তাদেরকে ফ্রিতে সাইকেল দেওয়া হয়, যাতে তারা সাইকেলে করে স্কুলে যেতে পারে। আমরা অধিকাংশ সময় জানি যারা গরিব পরিবারের ছাত্রছাত্রীরা হয়, ট্রাভেলিং এজ এ বিগ এক্সপেন্স ফর দেম। এই সাইকেলটা ইন্ট্রোডিউস হওয়ার পরে ড্রপ আউট রেট কমে গেছে পশ্চিমবঙ্গের। তার থেকেও বড় কথা, আচ্ছা স্ট্রিমলাইন প্রসেস কেন বলছি? ফার্স্ট অফ অল কন্যাশ্রী নিয়ে বললাম, তারপরে যুব আমি বললাম, সবুজ সাথী নিয়ে। এরপর কি? এরপরে হায়ার এডুকেশন, কলেজ। আর সেটার জন্যই পশ্চিমবঙ্গ সরকার 2021 সালে ইন্ট্রোডিউস করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যদি তুমি স্টুডেন্ট লোন দেখেন আপনারা, 10 থেকে 13% ইন্টারেস্ট রেট হচ্ছে জেনারেল মার্কেট রেট, তার अगेंस्टे মাত্র 4% ইন্টারেস্ট রেটে পশ্চিমবঙ্গ সরকার আপনাকে 10 লাখ টাকা অবধি দিচ্ছে। এটা আরো 5 ইয়ার্সের কুশন দিচ্ছে আপনাকে। এবং কলেজ পাস করার পরেও যদি আপনারা চাকরি না পান, তার জন্য তখন যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেবল হচ্ছে। এবং যুবসাথী প্রকল্পর এক্স্যাক্টলি বেনিফিটটা কোথায়? ইট অ্যাক্টস অ্যাজ এ কুশন, মানে যদি আমি কলেজ করে চাকরি না পাই, আই স্টিল হ্যাভ টাইম। সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন, স্কিল ডেভেলপমেন্টে যে অ্যাসপেক্টটা পশ্চিমবঙ্গ সরকার খুলে দিয়েছে। পয়েন্ট নাম্বার 2, এগুলো এমন নয় যে জীবনভর তুমি পেতে থাকবে, এগুলোর একটি টাইম স্ট্যাম্প আছে। যেমন যুবসাথীর টাইম স্ট্যাম্প হচ্ছে মাত্র 5 বছর। সব থেকে বড় কথা সার্কুলার ইকোনমি। এই যে টাকাটা অনেক লোকের মনে হয় যে আমার ট্যাক্সের টাকায় কেন অন্য কারোর উপকার হচ্ছে, আমার হচ্ছে না। টাকা একটা সার্কুলার ইকোনমিতে একটা ফরম্যাটে ঘুরতে থাকে, যেটা থ্রুতে একদিন আমার কাছে আসে, একদিন আপনার কাছে আসে। এই সব থেকে বড় কথা হচ্ছে এই যে অপোজিশনের লোকেরা বলছে যে যুবসাথী বা এই প্রকল্পর কোনো বেনিফিট নেই, এটা অত্যন্ত ভুল কথা। আজকে আমরা প্রিভিলেজ যে আমরা এখানে এসির মধ্যে বসে এই ডিবেটটা করতে পাচ্ছি, অনেক লোক আছে যেটা সেটা করতেও পারছে না। তাদের বাড়িতে যখন 1500 টাকা বা 1000 টাকা ঢোকে, তাদের পরিবারের সত্যি উন্নতি হয়। এটাই বলে আমি বক্তব্য রাখতে চাইবো। এবার চতুর্থ বক্তা, দেখি তিনি কি বলেন। তোমার সময় শুরু হচ্ছে এখন। নমস্কার। প্রথমেই বলবো, পক্ষের বক্তা চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্য বিবাহ নিয়ে কয়েকটি ডেটা প্রকাশ্যে আনলেন। আমরা যদি এনসিআরবি, যেই অর্গানাইজেশনটা বাল্য বিবাহ রিলেটেড ডেটা সব থেকে বেশি পাবলিশ করে এবং সঠিকভাবে করে, সেই এনসিআরবি ডেটার দিকে একটু তাকাই, তাহলে 15ই সেপ্টেম্বর 2025-এর একটি ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষে সব থেকে বেশি চাইল্ড ম্যারেজেস হওয়ার জন্য কুখ্যাত, ইনফেমাস হয়েছে। আমরা যুবসাথীর দিকে যদি একটু তাকিয়ে দেখি, যুবসাথী এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের অন্যতম সব থেকে এমন একটি ভাতা যেটা নিয়ে সব থেকে বেশি কথা বলা হচ্ছে। পশ্চিমবঙ্গেই একজন রুরাল আনস্কিল্ড ওয়ার্কারকে প্রতিদিন 300 থেকে 400 টাকা দেয়া হয়, কিন্তু এই বাংলার যুবসাথী প্রকল্পের অনুসারে একজন যুবককে, যার বয়স 21 বছরের অধিক, তাকে 50 টাকা প্রতিদিন দেয়া হতে চলেছে, অর্থাৎ 1500 টাকা এক মাসে। এবার খুব লজিক্যালি যদি আমরা এই আর্গুমেন্টের দিকে আরেকটু ভালোভাবে তাকাতে চাই, তাহলে আমরা বুঝবো ট্যাকটিকটা পিছনে অ্যাকচুয়ালি কি। আমার চাকরি নেই, আমি চাকরি পাচ্ছি না, তুমি আমায় টাকা দিতে শুরু করলে 50 টাকা প্রতিদিন, 1500 টাকা এক মাসে। 1500 টাকার বেসিসে তুমি অ্যাকচুয়ালি আমার মুখটা বন্ধ করে দিতে চাইলে। মুখটা ঠিক কিভাবে বন্ধ করে দিতে চাইলে? যে পরবর্তীকালে যখন আমি ইলেকশন পোলিং বুথে যাব এবং পোলিং বুথে গিয়ে আমাকে ডিসাইড করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কাকে ভোটটা দেব, আমার মাথায় এটা ঘুরবে যে চাকরি তো অলরেডি নেই, পরে যেই আসুক বা না আসুক চাকরি হবে কি হবে না সেটা তো ভাই জানি না, কিন্তু এই টাকাটা তো পাওয়া যাচ্ছে। এই টাকা দিয়ে ঠিক যেমন শাসক দলের নেতা নেত্রীরা বলছেন গুটকা খেতে হলে গুটকা খাবো বা অন্য কিছু করতে হলে অন্য কিছু করবো, আলটিমেটলি খুব একটা কনস্ট্রাকটিভ কিছুই করতে পারবো না। যুব সাথীর অনুসারে 5 বছরে অল টোটাল 90,000 রুপিস, 90,000 টাকা একজনকে ম্যাক্সিমাম দেয়া যেতে পারে। অর্থাৎ একজন বাংলার যুবকের জীবনের দাম 90,000 টাকা, এটা নির্ধারণ করে নেওয়া হলো। কন্যাশ্রীর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে এই ASER ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গের যে রুরাল লার্নিং আউটকাম, সেটা আজও ন্যাশনাল অ্যাভারেজের অনেকটা কম। তার বাইরেও যদি আমরা দেখি, তাহলে ফিমেল রেগুলার স্যালারিড এমপ্লয়মেন্ট পশ্চিমবঙ্গে 18.6% থেকে 9.2%-এ ড্রপ করেছে। মহিলারা কাজ করছেন, অনেক বেশি করছেন হয়তো, কিন্তু এমন অনেক কর্মক্ষেত্রে কাজ করছেন যেগুলো আগের
এক্সিস্টিং কর্মক্ষেত্রগুলো 30 থেকে সেকেন্ড। অনেকটাই ওয়ার্স। আমরা যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দিকে তাকাই, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এমন একটা মেকানিজম যেটা ক্রিয়েটই করা হয়েছে এমন স্টুডেন্টদের জন্য যাদের চাকরি থাকবে না, এবং 4% ইন্টারেস্টটা খুব কম শোনায়, কিন্তু 10 বছরের মধ্যে যখন 14 থেকে 15 লাখ টাকা পে করতে হবে একজন 15,000 থেকে 20,000 টাকা স্যালারি পাওয়া ছেলে বা মেয়ের জন্য, সেই টাকাটা পে করতেই তার অর্ধেক স্যালারির অংশ চলে যাবে এবং তার কাছে আর আলটিমেটলি কিছু বেঁচেই থাকবে না। এই বলেই আমি আপাতত আমার বক্তব্য শেষ করব। আমরা দুপক্ষেরই বক্তব্য শুনলাম, দুপক্ষের দুজন করে, অর্থাৎ 4 জন বক্তা 2 পক্ষে 2 বিপক্ষে বক্তব্য রাখলো। এবার ডিবেটে আপনারা সবাই জানেন যে একটা জায়গা থাকে যেটা হচ্ছে ক্রস করার, যে বলল তার পাল্টা কিছু বলার। এবার সেই পার্টটা আমরা শুরু করব। এখানে কিন্তু সময় 2 মিনিট করে। তোমাকে দিয়ে শুরু করি, সময় 2 মিনিট, স্টার্ট। নমস্কার। আমাদের বিপক্ষের বক্তারা বললেন যে মেধা নেই বা সেই মেধার নির্ধারণ করার জন্যে 1500 টাকা করে দেওয়া হচ্ছে। আমি সেটা বলতে চাই না। এই 1500 টাকা যে দেওয়া হচ্ছে সেটার 2টো কারণ আছে। প্রথম, একটা মানুষকে আমি বলে দিতে পারি না যে সে কলেজ কমপ্লিট করবে আর তার দরজার বাইরে লক্ষ লক্ষ লোক চাকরি নিয়ে দাঁড়িয়ে থাকবে, এটা কোনোদিন সম্ভব নয়। অনেক অমেধাবী ছাত্র থাকতে পারে যাদের SGPA হয়তো 5%, 6.3, তারা হয়তো চাকরি পাবে না সঙ্গে সঙ্গে, তাদেরকে চাকরি খুঁজতে হবে। এবারে এই স্টেট কি করছে? এই ভাতাটা দিয়ে স্টেট দিচ্ছে সিভিল অ্যাক্ট অফ রেকগনিশন। কারণ এই যুব সমাজের জীবনের দাম 90,000 টাকা নয়। এই যুব সমাজের চাকরি খোঁজার সময় তাদের পেছনে এটা স্টেটের একটা ভাতা, যেটা তাদেরকে সাহায্য দিচ্ছে যে তাদের দ্বারের সামনে যে চাকরি দাঁড়িয়ে আছে সেটা যদি জঘন্যতম চাকরি হয় সেটা না করে সে নিজের উপরে ভরসা রেখে কিছুদিন অপেক্ষা করে একটা ভালো চাকরি পেতে পারে। দ্বিতীয় কথা, এই যে প্রয়োগের কথা বলা হয়েছে যে যুবসাথীর কোনো প্রয়োগ বলা নেই, এটাকে বলে আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার। এটা সারা বিশ্বে বহু জায়গায় আছে। এটার দরুন কি হয়? এটার দরুন তৈরি হয় একটি এমন সমাজ যেখানে মানুষ নিজের দায়িত্ব নিজেরা নিতে পারে, যেটা এবং অমর্ত্য সেন বলেছেন তার ক্যাপাবিলিটি অ্যাপ্রোচে আরও একবার, ফ্রিডম টু চুজ অকুপেশন, ফ্রিডম টু টেক ক্রিয়েটিভ অ্যান্ড ইন্টেলেকচুয়াল রিস্ক অ্যান্ড ফ্রিডম টু সে নো টু এক্সপ্লয়েটেটিভ কন্ডিশন। ঠিক এই জিনিসটাই ঘটবে যখন একটা মানুষ 1500 টাকা পাবে। এবং অর্থশাস্ত্র যেটা বলছে, বাল্যবিদ্যম বিভূষৎ আত্মানাহা রাজ্যাথ্যাম প্রভাদায়। ধন্যবাদ। এবার তোমার বলার পারা, হ্যাঁ, স্টার্ট। এখানে সার্কিউলার ইকোনমির কথা বলা হলো যে টাকাটা ভাসানো হচ্ছে ইকোনমিতে, সেটা নাকি ঘুরে ফিরে আমাদের দিকে আসবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের স্টেটের ডেট ইস টু জিডিপি যে রেশিও, সেটা হাইয়েস্ট ইন দি কান্ট্রি। আমাদের রাজ্যের এই যে মানে এত পরিমাণে যে ডেট নেওয়া হয়েছে, যে ধার নেওয়া হয়েছে, সেটাকে শোধ করবে, সেটা আমাদের ফিউচার জেনারেশনকেই শোধ করতে হবে। সেটা কিভাবে করা হবে সেটারও কোনো রোড ম্যাপ নেই। ফিসকাল হেলথ এই রাজ্যের তলানিতে গিয়ে ঠেকেছে। আমি শুধু এটুকুই বলতে চাই যে ভাতার কোনো রকম ইউজ নেই, শুধুমাত্র একটাই ইউজ আছে, যে একটা জাতিকে কিভাবে মেরুদণ্ডহীন করা যায়, একটা জাতিকে কিভাবে কাজ বিমুখ করা যায়, একটা জাতিকে কিভাবে নিজেদের উন্নতির থেকে বিমুখ করতে হয়, সেটাই হলো একটি ভাতার কাজ। কারণ আজকে যখন একটি গ্রামের ছেলে 1500 টাকা তার হাতে পাচ্ছে, আমার পক্ষের বক্তার বক্তব্য অনুযায়ী সেটা তার পরিবারের জন্য অনেক কিছু হতে পারে, সেটা তার পরিবারের জন্য একটা সম্বল হতে পারে। কিন্তু সেই সম্বলের সাথে যদি স্যাটিসফ্যাকশন চলে আসে, যেটা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, তখন কিন্তু সেই জাতির উন্নতি, সামাজিক বা রাজনৈতিক বা অর্থনৈতিক, কিন্তু সেইটার মধ্যে একটি বড় রোড ব্লক আসে। এবং তাই জন্যই আমরা ভাতার রাজনীতির বিপক্ষে। টাইম আপ। আর্জুন। হ্যাঁ, ধন্যবাদ। আমি আবার বক্তব্য রাখবো। মূল কথা হচ্ছে, প্রথমত বলা হলো ডেটা নিয়ে কন্যাশ্রীর। আমার ডেটাটা ছিল ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, উইচ ইজ দ্য মোস্ট অ্যাকুরেট ডেটা ইন দ্য কান্ট্রি। অ্যান্ড তাই জন্যই হয়তো এইরকম প্রকল্পের জন্যই যে ন্যাশনাল ড্রপ আউট রেট যখন 3.23%, পশ্চিমবঙ্গের ড্রপ আউট রেট ইজ অনলি রিডিউস টু 1.28%। স্বপ্নিল দা ডেট নিয়ে কথা বললো। এবার ডেটের একটা মূল কারণ কি আমি সেটাও বলে দিই। অনেক কটা ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর তুলে ধরবো, দ্যাট ইজ দ্য ম্যানেগ্রা ফান্ড। পশ্চিমবঙ্গ সরকার রিপিটেডলি বলে গেছে যে 7 থেকে 10,000 টাকা ম্যানেগ্রা ফান্ডে আসা উচিত, কিন্তু 2022-এর পর ম্যানেগ্রা ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জন্য। তার থেকেও বড় কথা, ফিনান্সিয়াল ইনক্লুশন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আজকে যে যুবরা আছে তারা 1500 টাকা দিয়ে অনেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে,
তো এই আমি যে সার্কুলার ইকোনমির কনসেপ্টটা বললাম, এটা মানিটা সার্কুলার ইকোনমিতে ফ্লো ইন হচ্ছে, যেটাতে আমাদের স্টেটের জিডিপি বাড়ছে। আর জিডিপি বলতে মনে পড়লো, পশ্চিমবঙ্গ এই মুহূর্তে টপ 10 স্টেটসের মধ্যে পড়ে। কেন? বিকজ ইকোনমিক্স একটা কনসেপ্ট আছে সেন্টার অফ ইকোনমিক ইন্টারেস্ট, যেখানে বলা হয় যে আমি অন্য রাজ্যে যদি টাকা আয় করি, 30 আমি সেকেন্ড। খরচা করছি কোথায়? এই যে যেই স্টুডেন্টরা বাইরে পড়তে যাচ্ছে, তারা ওখান থেকে টুকটাক কাজ করে যে টাকাটা পাচ্ছে, ওটা ইমপ্লিমেন্টেশন ট্রান্সফার করছে নিজের মা বাবাকে যারা পশ্চিমবঙ্গে, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ওপর এই টাকাটা সার্কুলেট হচ্ছে, যেটা আমাদের খুব উপকারে লাগছে। ধন্যবাদ। এবার শেষ বক্তা, অর্থাৎ পক্ষে এবং বিপক্ষের শেষ বক্তা, তিনি কি বলেন শুনে নেব। তোমার সময় শুরু হচ্ছে এখন। নমস্কার। আমার উল্টো দিকে পক্ষের বক্তা একটি ডেটা কোট করলেন ড্রপ আউট রেট নিয়ে। কন্যাশ্রী টাকা পাওয়া কন্যাদের অর্থাৎ ফিমেল ড্রপ আউট পশ্চিমবঙ্গের 49.9%। কি হাস্যকর শোনালো বিষয়টা। আমার উল্টো দিকেরই পক্ষের আরেকজন বক্তা বলছিলেন যে কিভাবে যেই 1500 টাকাটা যুবসাথীর কারণে দেয়া হচ্ছে ভাতা হিসেবে, সেই 1500 টাকা এমন একজন ছাত্র যে কলেজ থেকে বেরিয়েছে এবং সে চাকরি পাচ্ছে না, তার অনেক কাজে লাগতে পারে। প্যারাডক্সটা দেখুন, আমরা এটা মেনেই নিচ্ছি তাহলে যে আমাদের রাজ্যের এতটাই খারাপ কন্ডিশন যে তার মিনিমাম ওয়েজ, একটা মিনিমাম একটা যে কোনো মানে যৎসামান্য চাকরি পেলেও সে যত টাকা রোজগার করতে পারে, সেই মিনিমাম অ্যামাউন্টটাকে আমরা এখানে ভেবেই নিচ্ছি যে 1500 টাকা কম হবে। তাই আমরা কম্প্যারিজনটাই ওরকম করছি যে 1500 টাকা পাচ্ছে, তো দ্যাট ইজ মাচ বেটার দ্যান গেটিং আ জব দ্যাট ইজ মাচ ওয়ার্স দ্যান দ্যাট। এবং আমরা একটা জিনিস যেটা বারবার ওভারলুক করে যাচ্ছি এই পুরো সিচুয়েশনটাতে, 30 সেকেন্ড। যে কেন চাকরি নেই, কেন স্কিলিং নেই। আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে, এর আগে আমরা বলেছিলাম কম্পিউটার দরকার নেই, এরপর বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও দরকার নেই। কিন্তু কোথাও একটা গিয়ে আমরা এইটা বারবার ভুলে যাচ্ছি যে স্কিলিং নেই, এবং স্কিলিং নেই বলে চাকরি নেই, এবং চাকরি নেই সেটাকে ঢাকা দেওয়ার জন্য, সেটাকে লোকানোর জন্য বারবার ভাতার রাজনীতি করা হচ্ছে এবং মানুষকে চুপ করানোর চেষ্টা করা হচ্ছে। আর খুব সংক্ষেপে শেষ করবো আর একটা ছোট্ট ডেটা কোড করে, যে মানরেগা যে ফান্ডের কথা আমার উল্টো দিকের পক্ষের বক্তা বললেন, সেই মানরেগার ফান্ড এখনো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই জন্য পাঠানো হয়নি কারণ কেন্দ্রীয় সরকার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে লেবার এক্সপেন্ডিচার বাজেটটা চেয়েছিল, আমাদের রাজ্য সরকার তা এখনো দিতে পারেনি। ধন্যবাদ। চারজন বক্তার বক্তব্য শুনলাম। যদি আমরা মানে ভোটার লিস্ট ক্যালকুলেশন করি, 33% এবারে ছাত্র যুব ভোট, তার থেকে মাত্র 4 জনের বক্তব্য, মানে দুরকম বক্তব্য উঠে এলো। এটা দিয়ে অবশ্যই পুরো চিত্রটা বিচার হয় না যে যুবসাথী বা কন্যাশ্রী ইত্যাদিগুলো বা সফল না ব্যর্থ। তবে এই যুব সমাজের দুরকম বক্তব্যের রিফ্লেকশন আমরা বুঝতে পারবো আগামী 4 মে, অর্থাৎ যেদিনকে আমাদের ফল বেরোবে। ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।